মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পেহেলগাঁও হত্যাকাণ্ডের 15 দিনের মাথায় প্রতিশোধ শুরু। ভারতের বড় খবর, মাঝরাতে হামলা শুরু। অমৃতাংশুদা, মাঝরাতে হামলা শুরু। দেখো, এই পর্যন্ত আমরা জানতাম যে ভারত যে কোনো সময় প্রত্যাঘাত শুরু করবে, প্রতিশোধ নেওয়ার দরকার ছিল। ভারতের 27 জন পরিবারের 27 জন স্ত্রীর তাদের যেরকম ভাবে সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, ভারত তার বদলে অপারেশন সিঁদুর শুরু করেছে। আজকে একটা অসাধারণ স্ট্র্যাটেজি ছিল ভারতের। ভারত প্রাথমিকভাবে বলেছিল আজকে যে সাধারণ মানুষের জন্য মক ড্রিল শুরু হবে, কিন্তু সবাই যখন ভেবেছিল মক ড্রিল মানে হচ্ছে এরপর ধাপে ধাপে ভারত কিছু করবে, সেই সময় মাঝরাতে ভারত একযোগে হানা দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের 9টা জায়গায় সমস্ত রকম পাক যতগুলো জঙ্গি ঘাঁটি ছিল সব গুড়িয়ে দিয়েছে। জৈশ, লস্কর সবার ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। শুভজিৎ, আমরা নন স্টপ কভারেজ দিচ্ছি, TV9 বাংলা নন স্টপ কভারেজ। ছবি একবার দেখুন, এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি, ভারতের অপারেশন সিঁদুর এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার পর্দায়। পর পর একের পর এক মিসাইল আছড়ে পড়ছে পিওকেতে, একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস হচ্ছে। অমৃতাংশুদা যে কথা বলছিল, একই সঙ্গে অমৃতাংশুদা এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক একই সঙ্গে এবং রাফাল একের পর এক উড়েছে এবং ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান কোনো রকম বোঝার আগেই, প্রতিরোধ গড়ে তোলার আগেই তারা যখন দেখেছে তখন দেখেছে তাদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে। এইখানেই এই ভাওয়ালপুরে জৈশের মূল ঘাঁটি, এখানে মাসুদ আজাহার 1999 থেকে ঘাঁটি গেড়ে বসে আছে। এই জায়গাগুলোই আসলে হচ্ছে লঞ্চিং প্যাড, এগুলোই হচ্ছে জঙ্গিদের ধাত্রীভূমি। এখান থেকে একের পর এক জঙ্গি টিমকে ভারতে পাঠিয়ে নাশকতা চালিয়েছে পাকিস্তান এবং সেইটাই জবাব দেওয়া শুরু করেছে। এবং এই অপারেশন সিঁদুরের পুরো অপারেশনটাকেই মনিটর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। আমরা রাত্রিবেলায় যখন 1:45 এই আক্রমণ শুরু হয়, তারপরেই রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়ে দেন টুইটারের মাধ্যমে, ভারত মাতা কি জয়। শুধু এই ছোট্ট শব্দবন্ধ এটাই বুঝিয়ে দেয় ভারত ঠিক কি মানসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে জঙ্গিদের ওপর। সমস্ত জঙ্গিকে ধ্বংস করে দেওয়াই এই মুহূর্তে ভারতের সব থেকে বড় লক্ষ্য। এবং যে মুহূর্তে শুভজিৎ ভারত এই আঘাত হানতে শুরু করেছে, গোটা বিশ্বে কিন্তু হইচই পড়ে গেছে। ট্রাম্প আজকে নিজে অলরেডি বৈঠকে বসে গেছেন, হয়তো সাংবাদিক সম্মেলন করবেন এবং ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার তরফ থেকে কথা বলা হচ্ছে। একই সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আমেরিকা কথা বলেছে। একদমই। অমৃতাংশুদা, এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন সহকর্মী রয়েছেন, জ্যোতির্ময় রয়েছেন এবং রয়েছেন সায়ন্ত। জ্যোতির্ময়ের কাছে আগে যায়। জ্যোতির্ময়, 5টা-1 আপডেটটা নিয়ে নেই। দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তা কিন্তু সেনাবাহিনীর তরফে চরম তৎপরতা শুরু হয়ে গিয়েছে এলওসি বরাবর যাবতীয় প্রত্যেকটা ইনস্টলেশন সিকিউর করার জন্য। তার কারণ পাকিস্তানের তরফ থেকে যে কথা জানানো হয়েছে, তারা একদিক থেকে হামলার কথা, প্রত্যাঘাতের কথা সম্পূর্ণভাবে তারা স্বীকার করে নিয়েছে এবং তাদের দাবি যে এক্ষেত্রে তারা ভিকটিম, অর্থাৎ সাইবার শরীফ তিনি নিজে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তাদের লোকালয়গুলিতে হামলা চালানো হয়েছে এবং সেক্ষেত্রে তাদের পাল্টা প্রত্যাঘাত করার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু ভারত ক্যাটেগরিক্যালি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র যে সমস্ত টেরর হাইড আউটগুলি রয়েছে সেগুলিকে টার্গেট করেছে, কোনো সিভিলিয়ানকে টার্গেট করা হয়নি, কোনো আর্মি ইনস্টলেশনকে টার্গেট করা হয়নি। যে খবর আমরা পাচ্ছি যে গতকাল রাত্রি 8টার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লাগাতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে লাগাতার বৈঠক করেছে এবং তার পাশাপাশি 3 বাহিনীর প্রধানের সঙ্গে লাগাতার বৈঠক হয়েছে। এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে যে শ্রীনগর এয়ারবেস সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে, আপাতভাবে সেই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। তবে এয়ার স্পেস বন্ধ করা হয়েছে সমস্ত সিভিলিয়ান ফ্লাইটের জন্য। এবং যে খবর আসছে যে শুধুমাত্র কাশ্মীর নয়, তার পাশাপাশি রাজস্থান, গুজরাট, অর্থাৎ যে জায়গাতে পাকিস্তানের সঙ্গে আমাদের সীমানা রয়েছে ঠিক সেই জায়গাতে সঙ্গে দেখো। জ্যোতির্ময়, আসবো তোমার কাছে। অমৃতাংশুদা, জ্যোতির্ময়, সায়ন্ত দুই সহকর্মী রয়েছে। জ্যোতির্ময় আপডেট দিচ্ছিল কাশ্মীর ঘুরে। তার আগে আমি এই মুহূর্তে তোমার শুভজিৎ একটা ব্রেকিং দিই। এই মুহূর্তে আমরা যে খবরটা পাচ্ছি, পাকিস্তান তারা ঢোকার চেষ্টা করেছিল, এখন তারা একটুখানি গুছিয়ে তারা চেষ্টা করেছিল ভারতীয় সীমানা পেরোতে, কিন্তু পাকিস্তানের F-16কে ভারতের মিসাইল আঘাত করে পাম্পোরের কাছে, কাশ্মীরের ভেতর পাম্পোরের কাছে ভেঙে পড়েছে পাকিস্তানের F-16। অর্থাৎ তারা হামলার
সামলানোর চেষ্টা করার শুরুতেই পাকিস্তান কিন্তু ধাক্কা খেলো ভারতের কাছে। ভারতের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয়েছে, X-400 যে ভারতের যে সিস্টেম অ্যাডভান্স সিস্টেম সেটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং ভারতের সমস্ত বিমান ঘাঁটিতে এখন অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে ইতিমধ্যেই ভারতীয় বিমান উঠতে শুরু করেছে। ফলে যত পাকিস্তান তারা এখন কোন মানে এমনিতে পাকিস্তান লন্ডভন্ড অবস্থা, হাসপাতালের সামনে ভিড় এবং ওখানে তারা এখন ত্রাই রব, কিন্তু তার মধ্যেও তারা যেটুকুনি তারা এখন বলছে অপারেশন সুহাগরাত করবে তারা, সেইটা বলে পাকিস্তান যে চেষ্টা করছে সেটাকে ভারত কিন্তু শুরুতেই ধাক্কা দিল। শুভজিৎ, একদমই তাই। সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, অমৃতাংশুদা যে কথা বলছিল, দেখো আমাদের সেনারা অ্যাটাক করেছে পিওকেতে জঙ্গি লঞ্চ প্যাড গুলোতে, পাকিস্তানের সেটা গায়ে লেগেছে, পাকিস্তান সরাসরি অ্যাটাক করতে প্রস্তুত। যদিও অমৃতাংশুদা যে কথা বলছিল ভারতের তরফ থেকে শুরুতেই বুঝিয়ে দেওয়া হয়েছে ভাই ঢিল ছুড়লে পাটকেল খেতে হবে। সায়ন্ত, একদমই শুভজিৎ, তুমি দেখো আরেকটি কৌশলের কথা তোমাকে বলি। প্রত্যেক দেশবাসীকে যখন মক ড্রিল করতে বলা হচ্ছে, যে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হচ্ছে, তার সেই কৌশলের মধ্যেই কিন্তু পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গিদের লঞ্চ প্যাডের উপরে হামলা করে বা ভারত, এবং শুধু ভারত সে প্রত্যাঘাতই করেনি, একই সঙ্গে তোমাকে বলে রাখি এয়ার স্ট্রাইক গ্রাউন্ড স্ট্রাইক দুটো একসঙ্গে হয়েছে, যে কারণে পাকিস্তান কিন্তু বুঝে ওঠার আগেই যাবতীয় লঞ্চ প্যাড 9টি জায়গায় মিসাইল অ্যাটাক এবং লঞ্চ প্যাড গুলো সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। পাকিস্তান কিন্তু সম্পূর্ণ দিশারা হয়ে পড়ে যখন একের পর এক মিসাইল এসে আঘাত হানে সবকটি লঞ্চ প্যাডে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের তরফ থেকেও মিসাইল অ্যাটাক করা হলেও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই অ্যাক্টিভ থাকে এবং এতটাই সক্রিয় ছিল যে কোন রকম বড়সড় আঘাত ভারতের উপর পড়েনি। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, শুধু F-16 নয়, JF যেটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল চীনের তরফে, সেই JF-17ও ভেঙে পড়েছে ভারতে। অর্থাৎ দুটি যুদ্ধ বিমান, পাকিস্তান যেটা দুটো শক্তিশালী যুদ্ধ বিমান, সেই দুটো যুদ্ধ বিমান কিন্তু ভেঙে পড়ার খবর ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে। এবং এই অস্ত্র অর্থাৎ ভারতীয় সেনা যেভাবে আজকে একের পর এক স্ট্রাইক করেছে পাকিস্তানের ওপরে, তারা রীতিমতো হতভম্ব হয়ে যায় যে কোথা থেকে সামলাবে। একের পর এক মিসাইল উড়ে আসতে থাকে ভারতের দিক থেকে। আর সেই ঘটনার পর কিন্তু এলওসি এলাকায় অর্থাৎ নিয়ন্ত্রণ রেখে এলাকায় পরপর গোলাগুলি শুরু হয়ে যায় এবং সেই গোলাগুলি ভয়ঙ্কর আকার নেয় বলে ইতিমধ্যে সেনা সূত্রে খবর। যদিও সেনার তরফে এও জানানো হয়েছে যে পাকিস্তানের প্রত্যাঘাতে বেশ কয়েকজন সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষের মৃত্যুর খবর আসছে। সেক্ষেত্রে কিন্তু সেটা কোথায় হয়েছে সেটা এখন নির্দিষ্ট করে জানায়নি। তবে ভারতের দিক থেকে যে প্রত্যাঘাত হয়েছে তাতে পাকিস্তানের একাধিক লঞ্চ প্যাড, একাধিক এলাকা, জঙ্গি ঘাঁটি সব তছনছ হয়ে গিয়েছে, যেটা ভারতের অন্যতম সাফল্য বলে ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। এবং শান্ত, আমি তোমাকে জানাবো যে আধ ঘন্টা অন্তর ভারত এয়ার স্ট্রাইক শুরু করে 1:45 পর এবং পর আঘাত হানে। একদিক থেকে সুখোই, অন্য দিক থেকে রাফাল, দুটো দিক থেকে তারা যখন তছনছ করে দেয়, পাকিস্তানের তরফে কোনো প্রতিরোধের জায়গা ছিল না। এবং সব থেকে বড় কথা, তারা এখনো বুঝে উঠতে পারছে না ঠিক কতগুলো জায়গায় কতগুলো জঙ্গি ঘাঁটি ভারত গুড়িয়ে দিয়েছে। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি যে টুইট করেছেন তাতে তিনি জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন 5 জায়গায় ভারত হামলা করেছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে 3 জায়গায়, কিন্তু আমরা যা জানতে পারছি 9টা জায়গায় পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরের 9টা জায়গায় জঙ্গি ঘাঁটি, সেটা জৈশের হোক, লস্করে তৈবার হোক, সব গুড়িয়ে তছনছ করে দিয়েছে ভারত। এবং সব থেকে বড় কথা, ইতিমধ্যেই দুখানা পাকিস্তানের যে দুটো সব থেকে বড় অস্ত্র অর্থাৎ F-16 বিমান এবং JF-17, একটা আমেরিকার কাছ থেকে তারা পেয়েছিল, আর JF-17 তারা বলতো 5ম প্রজন্মের বিমান, অত্যাধুনিক বিমান তারা চীন থেকে পেয়েছে। এই দুটো বিমানই কিন্তু এমনিতে তাদের ভারতের বিরুদ্ধে ব্যবহার করার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ছিল, তাও তারা সেগুলোকে উড়িয়েছিল। কিন্তু দুটো যুদ্ধ বিমানই ভারতীয় সেনার প্রত্যাঘাতে ভেঙে পড়েছে। ফলে শুরুতেই পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। শান্ত, একদমই অমৃতাংশু, একটা বিষয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, সুখোই রাফাল এই যে দুটো যুদ্ধ বিমান, এইটা কিন্তু ভারতীয় বায়ুসেনার অন্যতম মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে যে কোনো অপারেশনে, সেটা কিন্তু বুঝিয়ে দিল এই অপারেশন সিঁদুরে। মূলত একদিকে সুখোই 30, অন্যদিকে রাফাল যেভাবে এয়ার স্ট্রাইক চালিয়েছে, আরো সঙ্গে হচ্ছে গ্রাউন্ড স্ট্রাইক, এই স্থলসেনা যেটা গ্রাউন্ড স্ট্রাইক চালিয়েছে, এতেই কিন্তু মূলত হতভম্ব হয়ে যায় পাক সেনা। কারণ তাদের রেডারে
ধরা পড়ার আগেই কিন্তু সুখোই 30 এবং রাফাল সম্পূর্ণ তছনছ করে দেয় পাক অধিকৃত জম্মু কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলিকে। একটা কথা কিন্তু প্রেস বিবৃতিতে ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা কোনো সিভিলিয়ানদের উপর অ্যাটাক করেনি, তারা কোনো মিলিটারি অর্থাৎ পাকিস্তানের সেনাদের কোনো বেসে বা ইনস্টলেশনে কোনো আক্রমণ করেনি, তারা করেছে জঙ্গি ঘাঁটিতে। আমি তোমাকে এখানে আরেকবার সায়ন্ত থামাচ্ছি, আমি একবার জানিয়ে দিই আমাদের দর্শকদের ভারত ঠিক কোথায় কোথায়, আমরা বললাম 9টা জায়গায় ভারত আঘাত এনেছে। প্রথম এবং দ্বিতীয় আঘাতটা মুজাফফরাবাদে ভারত আঘাত আনে, তৃতীয় স্ট্রাইক হয় ভাওয়ালপুর, এই ভাওয়ালপুরই বলছিলাম জৈশে মোহাম্মদের তাদের হেড অফিস, তাদের সদর দপ্তর, এবং এখানেই কিন্তু মাসুদ আজহার সে 1999 থেকে রয়েছে, ফলে কি হয়েছে ওখানে তার ভবিষ্যৎ এখনো আমরা জানি না। চতুর্থ স্ট্রাইক কোটলিতে আঘাত আনে ভারতীয় সেনা, স্ট্রাইক 5, পঞ্চম স্ট্রাইক চাক আমরুতে, ষষ্ঠ স্ট্রাইক গুলপুর, সপ্তম স্ট্রাইক ভীমবার, অষ্টম স্ট্রাইক মুরিদকে। এই মুরিদকেতে লস্করের বিরাট বড় একটা তাদের ঘাঁটি রয়েছে, সেটাও গুড়িয়ে দেওয়া হয়েছে সম্ভবত। স্ট্রাইক 9 ক্যাম্প নিয়ার শিয়ালকোটের কাছে গিয়ে নবম স্ট্রাইকটাকে করা হয়েছে। সুতরাং বুঝতে পারছো সমস্ত দিক থেকে যেখানে যেখানে বেছে বেছে ভারতের যেখানে যেখানে ক্যাম্প ছিল, দেখেছে যে জঙ্গি ঘাঁটি ছিল, প্রত্যেকটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। অমৃতাংশ, একটা বিষয় দেখো, ভারতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোনো পাক সেনার উপর অ্যাটাক করা হয়নি, পাক নাগরিকের উপর অ্যাটাক করা হয়নি, অ্যাটাক করা হয়েছে পাকিস্তান এবং পিওকেতে থাকা 9টা জঙ্গি ঘাঁটিতে। তারপরেও কিন্তু পাকিস্তান তারা রীতিমতন একটা যুদ্ধ আবহ তৈরি করার চেষ্টা করলো, আমাদের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করলো। দেখো এইটা যতবার পাকিস্তান করেছে তারা ধাক্কা খেয়েছে, এবারও তারা ধাক্কা খেয়েছে। আমরা জানিয়ে দিই আপনাদের যে এটা অসাধারণ একটা স্ট্র্যাটেজি ছিল ভারতের তরফ থেকে। অতীতে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, অতীতে ভারত বালাকোটের মতো ঘটনা ঘটিয়েছে, এবার ভারত কি করবে এটা নিয়ে সবাই শঙ্কিত ছিল। পাকিস্তান অনেকদিন আগের থেকেই শঙ্কিত ছিল যে ভারত নিশ্চিতভাবেই কোনো জবাব দেবে, তারা ভেবেছিল ভারত কখন জবাব দেয়, কিন্তু তারা ভেবেছিল যেহেতু এই দুটো ইতিমধ্যেই হয়ে গেছে, ভারত অন্য কোনো পথে হয়তো আর ওইভাবে হঠাৎ অতর্কিত হানার পথে যাবে না। একদম ঘোষণা করে ভারত যেরকম 4-5 থেকে 8 ঘাট বেঁধে সমস্ত দিক থেকে জনমত তৈরি করে দেশের ভেতর এবং বিশ্বে, এবং যেভাবে রাষ্ট্রপুঞ্জের সাথে কথা বলে, আমেরিকার সাথে কথা বলে ভারত যেভাবে এগোচ্ছিল এবং পাকিস্তানকে একটা জঙ্গি রাষ্ট্র এটা বলে প্রতিপন্ন করছিল, সবাই ভাবছিল, পাকিস্তানেরও ধারণা ছিল হয়তো পুরোদস্তুর যুদ্ধের দিকে যাবে গোটা ব্যাপারটা। কিন্তু ভারত যে এরকম দিনের কথা যখন চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে, সবাই ভেবেছিল ভারত ধাপে ধাপে এগোচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে একটা মক ড্রিল করবে। সেই দিনের কথা যখন চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে, সবাই ভেবেছিল ভারত ধাপে ধাপে এগোচ্ছে। এবার এই মক ড্রিল যখন করা হয়, সেটা হচ্ছে কোথাও যদি আঘাত হানা হয় বা যুদ্ধ শুরু হয়, তার কথা মাথায় রেখে আগে সেটাকে করা হয়, অর্থাৎ প্রস্তুতির একটা পার্ট। পাকিস্তানও ভেবেছিল যখন প্রস্তুতির পার্ট হচ্ছে তাহলে ভারত তারপরে কিছু একটা করবে। ভারত যে মক ড্রিলের কথা ঘোষণা করে তার আগেই আঘাত আনবে, এটা তারা এক্সপেক্ট করেনি, এবং এই জায়গাতেই ভারত প্রাথমিকভাবে সাফল্য পেয়ে গেছে। 8টার থেকে, গতকাল রাত 8টার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং তার সঙ্গে 3 বাহিনীর প্রধান তারা, এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টা চলে এবং প্রধানমন্ত্রী কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রী আর আজকে 15 দিনের মাথায় একেবারে 8 ঘাট বেঁধে সবকিছু গুছিয়ে নিয়ে আজকের এই স্ট্রাইক করেছে ভারত। সায়ন্ত, এই 15 দিন ধরে কিন্তু ভারত সরকার থেমেছিল না, তারা একের পর এক ডিপ্লোম্যাটিক স্ট্রাইক করে গেছে। আমরা পাকিস্তানকে দেখেছিলাম নাজেহাল হয়ে গেছে, তারা আমেরিকার কাছে যায় ধাক্কা খায়, তারা রাশিয়ার কাছে যায় ধাক্কা খায়, পুতিন সরাসরি ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে, তারা রাষ্ট্রপুঞ্জের কাছে যায়, সেখানেও খুব একটা তারা সুবিধা করতে পারেনি। তারপরেই সুযোগ বুঝে ভারত একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করলো। সায়ন্ত, তুমি দেখো, গ্রাউন্ড স্ট্রাইক এয়ার স্ট্রাইক একসঙ্গে করা, এইটা কিন্তু সাম্প্রতিককালে কেন অতীতেও নজরে পড়েনি কারুরই। অর্থাৎ এই প্রতিরক্ষা বিষয়ে একটা বিষয় মনে করছেন যে এই যে 15 দিন, এই 15 দিনে কিন্তু যাবতীয় ঘুঁটি সাজিয়েছেন নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং, অমিত শাহ, আর এই ঘুঁটি অনুযায়ী কিন্তু যাবতীয় পরিকল্পনা করে এই আক্রমণ করা হলো পাক অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে। এবং তুমি
দেখতে পাচ্ছ যে একটা বিষয় যেভাবে আক্রমণ হয়েছে সেটা কিন্তু পরিকল্পনা এবং ABC বিভিন্ন একাধিক প্ল্যান করেই কিন্তু সম্পূর্ণ আক্রমণ উড়ে গিয়েছে পাকিস্তানের দিকে। পাকিস্তানের যে কটা লঞ্চ ব্যাট সে কটা লঞ্চ ব্যাট কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কোনটা জৈশের, কোনটা মাসুদ আজহারের, এবং প্রত্যেকটা ঘাঁটি কিন্তু তাদের হেডকোয়ার্টার, অর্থাৎ হেডকোয়ার্টারে যে অস্ত্র মজুদ রাখা হয়, তাদের যাবতীয় যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যাবতীয় জঙ্গিরা সেখানে প্রশিক্ষণ নেয়, এটা কিন্তু সেনাবাহিনী নিজেদের গোয়েন্দা সংস্থা গোয়েন্দাদের মাধ্যমে বা বিভিন্ন ড্রোন শটের মাধ্যমে তুলে এনেছিল। আর তখনই তারপরই এই পুরো পরিকল্পনা কষা হয়। তারপরই 1:40 প্রথম স্ট্রাইক পাকিস্তান কিন্তু জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে। আরো একটা বিষয় সহিত তোমাকে একটু তোমাকে থামাচ্ছি। অমৃতাংশুদা, এই মুহূর্তে আমরা TV9 বাংলা যে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, ওয়ার রুমে বসে আছেন নরেন্দ্র মোদী। গোটা বিষয়টা তিনি সেখান থেকে মনিটর করছেন। অমৃতাংশুদা যে কথা একটু আগে বলছিল যে 8টা থেকে ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদী একের পর এক বৈঠক করেছেন, 12টি বৈঠক হয়েছে। একের পর এক বৈঠকে একের পর এক নির্দেশিকা দিয়েছেন নরেন্দ্র মোদী। এবং সত্যি কথা বলতে কি, ভারত যখন থেকে আক্রমণ শুরু করেছে, এই যে তালমিল রেখে একই সঙ্গে এই আগে যে দুটো হয়েছিল, অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক, দুটো আলাদা আলাদা করে হয়েছিল দুটো ক্ষেত্রে, একটা উড়ির ক্ষেত্রে, একটা পুলওয়ামার ক্ষেত্রে। এবার ভারত কম্বাইন্ড অ্যাটাক শুরু করেছে এবং ইতিমধ্যেই ভারতের নৌসেনা তারাও কিন্তু মহড়া চালাচ্ছে এবং তারাও কিন্তু স্ট্র্যাটেজিক মানে একদম এমন একটা জায়গায় রয়েছে, স্ট্র্যাটেজিক একটা লোকেশনে, যেখান থেকে তারা যে কোনো সময় করাচি বা পাকিস্তানের বন্দর এলাকায় হামলা চালাতে পারে। এটা কিন্তু মানে ভারতের প্রত্যেকটা জিনিসই মহড়ার মতো করে বলা হয়েছিল। পাকিস্তান মহড়া দেখছিল, তারা মহড়া দিয়ে পাল্টা করার কথা ভাবছিল, কিন্তু মহড়াটাই যে আসলে ভারতের পুরো জায়গায় ডিপ্লয়মেন্ট, প্রত্যেকটা জায়গায় ভারতীয় সেনাকে স্ট্র্যাটেজিক জায়গায় পৌঁছে দেওয়া, এটা তারা বুঝে উঠতে পারেনি। এটা যখন তারা বুঝে উঠতে পেরেছে, তারা প্রত্যাঘাতের যে মুহূর্তে চেষ্টা করেছে সে মুহূর্তে কিন্তু তারা ধাক্কা খেয়েছে, কারণ ইতিমধ্যেই তাদের দুটো বিমান ভারত নামিয়ে দিয়েছে। অমৃতাংশুদা, বিগত 15 দিন ধরে আমরা দেখেছিলাম নৌসেনার তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছিল মিশন রেডি, বায়ুসেনার তরফ থেকে আলাদা করে ভিডিও প্রকাশ করা হয়েছিল, পদাতিক সেনার তরফ থেকে আলাদা করে ভিডিও প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ আমাদের 3 বাহিনী বারংবার বুঝিয়ে দিয়েছে যে তারা যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বারংবার যে বিবৃতি দিয়েছেন সেখানে বলা হয়েছে সেনাকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি, সেনা যাবতীয় সিদ্ধান্ত নিক। গ্রিন সিগন্যাল পেয়ে কিন্তু 3 বাহিনী একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি আরো একটা বিষয় অমৃতাংশুদা, দেশের প্রতিরক্ষা খাতে কত বরাদ্দ হওয়া উচিত তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চর্চা হয়েছে। সেটাও যে একটা বড় বরাদ্দ হওয়া উচিত এবং সেটা যে ভবিষ্যতের কথা মাথায় রেখেই হচ্ছিল, তাও কিন্তু আজকে বোঝা গেল আমাদের 3 বাহিনীর প্রস্তুতি এবং 2 বাহিনীর অ্যাটাক দেখে। এবং সত্যি কথা বলতে কি, ভারত সাম্প্রতিককালে তাদের যে সেনাবাহিনীকে আপগ্রেডেশন করেছে এবং ভারত যে যে জিনিসগুলোকে সেনাবাহিনীতে নতুন নতুন করে জুড়েছে, অর্থাৎ রাফাল, অর্থাৎ সুখোই এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা এয়ার ডিফেন্স সিস্টেমটা আপনাদের একটু জানিয়ে দিই, এটা এমনভাবে মিসাইল একটা সিস্টেম যেখানে যে মুহূর্তে তারা দেখা যাবে যে ভারতের দিকে কোনো বিপক্ষের মিসাইল বা বিপক্ষের কোনো উড়োজাহাজ এগিয়ে আসছে, সেই মুহূর্তে কিন্তু সেটা ভারতের সীমায় ঢোকার আগেই এই এয়ার ডিফেন্স সিস্টেম তার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অটোমেটিক্যালি ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে যাবে এবং তাকে মাঝ আকাশেই ধ্বংস করে দেবে। এই এয়ার ডিফেন্স সিস্টেমেই কিন্তু ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের 2টি যুদ্ধ বিমান, এবং যার ফলে এখন পাক পাঞ্জাব এবং লাহোর সহ সমস্ত জায়গায় এখন পাকিস্তানের জরুরি অবস্থা জারি করা হয়ে গেছে। ভারতের তরফে শুধুমাত্র কিছু বিমানবন্দর, অর্থাৎ জম্মু, শ্রীনগর, লেহ, ধর্মশালা, এরকম কিছু বিমানবন্দর শুধু আপাতত উড়ান স্থগিত রাখা হয়েছে। ভারত এই মুহূর্তে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে, ভারতের তরফ থেকে অফিসিয়ালি গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে পহেলগামের প্রতিশোধ ভারত নিতে শুরু করেছে এবং ভারতের এই আক্রমণ জঙ্গিদের ওপর আক্রমণ, ভারত জঙ্গিদের জবাব দিচ্ছে। এবার পাকিস্তানের তরফ থেকে যা হবে বা যা করবে তা সেটা কিন্তু পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতকে আক্রমণ করার চেষ্টা করলে তারা কিভাবে যোগ্য জবাব পাবে সেটাও ভারত বুঝিয়ে দিচ্ছে। সায়ন্তর কাছে, হ্যাঁ সায়ন্তর কাছে আবারও যাই। সায়ন্ত, জেডি ভান্স ট্রাম্পের ডেপুটি, তিনি তখন ভারতে ছিলেন যেদিনকে এই হামলা করার চেষ্টা করলে তারা কিভাবে যোগ্য জবাব পাবে সেটাও ভারত বুঝিয়ে দিচ্ছে। সায়ন্তর কাছে, হ্যাঁ সায়ন্তর কাছে আবারও যাই। সায়ন্ত, জেডি ভান্স ট্রাম্পের ডেপুটি, তিনি তখন ভারতে ছিলেন যেদিনকে এই হামলা ঘটেছিল, তিনি প্রত্যক্ষ করেছেন ভারতের মাটিতে থেকে। তারপরে আমেরিকার তরফ থেকে কড়া বার্তা,
রাশিয়ার কাছে ফোন করা হলো পাকিস্তানের তরফ থেকে, রাশিয়া কোনো রকম কর্ণপাত করলো না। ঠিক তারপরেই পুতিন ফোন করলেন নরেন্দ্র মোদীকে, রাষ্ট্রপুঞ্জে গেল পাকিস্তান, সেখানেও খুব একটা সুবিধা করতে পারলো না। আজকে বহির্বিশ্বকে জানিয়ে দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে যে আমরা জঙ্গি দমনে এই আক্রমণটা করেছি। শান্ত, তুমি দেখো রাশিয়া আমেরিকা প্রত্যেক কিন্তু সন্ত্রাসের শিকার, এমনকি ফ্রান্স তারাও কিন্তু সন্ত্রাসের শিকার। পাকিস্তান যেখানে যেখানে আর্জি করতে গিয়েছে সেখানে সেখানে ধাক্কা খেয়েছে, কারণ আমেরিকা বা রাশিয়া জানে যে পাকিস্তান মূলত এইসব জঙ্গি বা জঙ্গি সংগঠনগুলোর আতুর ঘর। আর সেই কারণে ভারত যে ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটি ব্যবস্থাকে রীতিমতো সমর্থন জানাচ্ছে এবং কার্যত বুঝিয়ে দিল যে ভারত যা করবে আমেরিকা রাশিয়া তাদের পাশে রয়েছে। সময় তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আজকে যখন 1:40 ফার্স্ট স্ট্রাইক হয় এবং তারপর 2:10 হয় এবং তার আগে 2:20 হয় এবং 2:30, এই 4টে স্ট্রাইক হয়েছে 1:40 থেকে 2:30 মাঝখানে। এই যে 4টে স্ট্রাইক পরপর হয়েছে, এই 4টে স্ট্রাইক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কিন্তু আমেরিকার যে নিরাপত্তা উপদেষ্টা তাকে কিন্তু ফোন করে গোটা বিষয়টি সঙ্গে সঙ্গে জানান যে জঙ্গি নিকেশ করা হয়েছে এবং লঞ্চ প্যাড, যেগুলো জঙ্গিদের আতুর ঘর, লঞ্চ প্যাড গুলোকে সেখানে আঘাত করা হয়েছে। এইটা কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ফোন করে জানেন, অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ এই ফোন আর এবং তার আগের যে স্ট্রাইকটা সেটাও যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু স্বাভাবিকভাবেই এই ধরনের ক্ষেত্রে একদম আলো সকালের দিনের আলোর মতো পরিষ্কার। শুভজিৎ, তোমাকে একটা বিষয় তথ্য দিই, S-400 মূলত বর্তমানে ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ইস্টার্ন ফ্রন্ট দুটো জায়গায় রয়েছে। S-400 কতটা কার্যকরী ভূমিকা পালন করেছে সেটা কিন্তু আজকের এই পাকিস্তান পাল্টা যখন প্রত্যাঘাত করার চেষ্টা করে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। S-400 এবং অন্যান্য এয়ার ডিফেন্স থাকায় ভারতের উপর কিন্তু আঘাত হানতে পারেনি পাকিস্তান। যেটুকু আঘাত এনেছে সেটা অত্যন্ত কম এবং সেটা সীমান্তবর্তী অংশে কিছুটা। পাকিস্তান যে প্রত্যাঘাত করেছে সেটা ভারতের প্রত্যাঘাতের কাছে কিছুই নয়। ভারত আজকে এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রথম থেকে অ্যাক্টিভ রেখেছে, প্রথম থেকে মিসাইল সিস্টেমকে অ্যাক্টিভ রেখেছে। সবচেয়ে বড় কথা প্রলয়, ভারতের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মিসাইল প্রলয়কে অ্যাক্টিভ রেখেছিল, যে পাকিস্তানের দিক থেকে যদি কোনো রকম বড়সড় আঘাত আসে তাহলে কিন্তু প্রলয়কে উৎক্ষেপণ করতে ভারত 2 মিনিটও বাধ্য না। এবং এখানে তোমায় আমি বলি সায়ন্ত, প্রলয় যদি ভারত এমন ভাবে, এটা অতীতে হয়েছিল পাকিস্তান যখন অভিনন্দন বর্তমানের সময়, যেটা আমরা জেনেছি যে যখন অভিনন্দন বর্তমানের সময় পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করবে বলে তারা তৈরি হচ্ছিল, তখন ভারত একই সঙ্গে 9টা এরকম মিসাইল রেডি করে রেখে দিয়েছিল, যেটা পাকিস্তানের 9টা অঞ্চলকে পুরো গুঁড়িয়ে দিতে পারত। তার ফলেই পাকিস্তান কিন্তু সেইবার পিছু হটে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেয়। এক্ষেত্রেও কিন্তু প্রলয় এমনভাবে ডিপ্লয় করা হয়েছে, প্রলয়ের যা ক্ষমতা পাকিস্তানের যে কোনো জায়গা ভারতের কিন্তু সম্ভব ধুসিয়ে দেওয়া একদম। তার কারণ প্রলয়ের রেঞ্জের মধ্যে পাকিস্তানের প্রতিটা স্ট্র্যাটেজিক জায়গা রয়েছে। ভারত সেটা বুঝেই কিন্তু প্রলয়কে তৈরি করে রেখে দিয়েছে। এবং তোমাকে আরেকটা কথা জানাই, ভারত কিন্তু গোটা ঘটনাটা এখন অবধি যেটা করছে সেটার ওপর বলা হচ্ছে যে এটা আসলে ভারতের প্রতিশোধ নয়, এটা আসলে যে সিঁদুর মুছে দেওয়া হচ্ছে তার জবাব। এই জন্যই গোটা অপারেশনের নাম দেওয়া হচ্ছে অপারেশন সিঁদুর। এবং একই সঙ্গে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে যে প্রকাশ করা হচ্ছে, বার্তাটা দেওয়া হচ্ছে, তাতেও কিন্তু এই কথাই বলা হচ্ছে, জাস্টিস সার্ভড, অর্থাৎ সুবিচার। যেটা ভারতের তরফ থেকে যা যা অন্যায় করা হয়েছিল ভারতের উপর, ভারত তার জবাব দিচ্ছে। অমৃতাংশু দা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, অমৃতাংশু দার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি স্টুডিওয়ে। আপনি তো নিশ্চয়ই খবরটি ইতিমধ্যে পেয়ে গেছেন কর্নেল চৌধুরী? আমি মানে রাত্রির থেকেই আমরা 1:45 থেকে যখন থেকে শুরু হয়েছে এবং 9টা সবাইকে জানাতে চাই 9টা লোকেশনে মারা হয়েছে। এবং আপনাদের TV9 বাংলায় আমি অন্তত 15 বার বলেছি, 2টো লোকেশন মুরিদকে এবং ভাওয়ালপুর এবং শিয়ালকোট, এটা বারবার আপনাদের জানানো হয়েছে। এই জায়গাগুলোতে গুড়ি দেওয়া হয়েছে রাত্রিরে, মিসাইল প্রিসিশন মিসাইল অ্যাটাকে গুড়ি দেওয়া হয়েছে। যে এবং যারা এসেছিল এবং যারা এদের হেল্প করেছিল, পেছন থেকে সাহায্য করেছিল জঙ্গিদের, তাদের হেডকোয়ার্টার আজকে ধুলোর সঙ্গে মিশে গেছে। প্রত্যাঘাত ভারত করেছে এবং ভারতের যে একটা দৃঢ় চ্যালেঞ্জ ছিল সেটা আজকে আমরা পুরো বিশ্বকে দেখাতে পেরেছি। ধন্যবাদ কর্নেল চৌধুরী। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে।
এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। একের পর এক জঙ্গি ঘাঁটি, পর পর করে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক। শেষ কবে হয়েছে গোটা বিশ্বে কেউ বলতে পারবে না। এর আগে আমরা দেখেছিলাম উড়ি হামলার পর 11 দিনের মাথায় সেখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। বালাকোট হামলার ঠিক 12 দিনের মাথায় এয়ার স্ট্রাইক হয়েছিল। আর আজকে পেহেলগাঁও হামলার 15 দিনের মাথায় একই রকম ভাবে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে অমৃতাংশুদা। এবং সব থেকে বড় কথা, ভারত কিন্তু একদম মানে আমি যেটা এখনকার দিনে যে মিসাইল ছাড়া হয় সেগুলো একদম নির্দিষ্ট লক্ষ্যে, মানে একদম কোনো বাড়ির জানলা দিয়ে যদি ভেদ করবে সেই জায়গায় গিয়ে আঘাত দিতে পারে। এবং এটা কিন্তু মানে ধরো আমরা এর আগে দেখেছি, ধরো যখন সাদ্দাম হোসেন ধরা পড়েছিলেন সেই সময় ইরাকে যে বাংকারগুলো ছিল, বাংকারের ভেতর তারা লুকিয়ে থাকতেন। এবার সেই জায়গায় প্রথম মিসাইল গিয়ে ফুটো করত, আর সেকেন্ড মিসাইল সেই ফুটো দিয়ে ভেতরে ঢুকে আঘাত আনতো। মানে এই প্রিসিশনে চলে যাওয়া যেত সেই সময়। এখন তার থেকে আরো অনেক বেশি আধুনিকতা এসছে। এবং ভারত তারা কিন্তু আগের থেকে একদম পয়েন্ট আউট করে রেখেছিল, এটা যেটা বারবার ভারত বলছিল যে এই পাক অধিকৃত কাশ্মীরে এটা আসলে জঙ্গি ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানে পাকিস্তান একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড তৈরি করেছে, অর্থাৎ এখানে ট্রেনিং দেওয়া হয়, জঙ্গির আঁতুড়ঘর জঙ্গিদের তৈরি করে এখান থেকে ভারতে ঢোকানো হয় নাশকতামূলক কাজের জন্য। এবং এই জঙ্গিদের শিকার কিন্তু গোটা বিশ্ব। এবং ভারত ঠিক এটাই গোটা বিশ্বকে জানিয়েছে যে এই জঙ্গিদের বিরুদ্ধেই ভারত ব্যবস্থা নিচ্ছে এবং জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সেই জন্য একদম নির্দিষ্ট মুরিদকা লস্করের ঘাঁটি সেই এবং যে ভাওয়ালপুর এই জায়গাগুলো জৈশের ঘাঁটি, এই শিয়ালকোট, এই প্রত্যেকটা পাকিস্তানের একদম জঙ্গি ঘাঁটি হিসেবেই পরিচিত। এবং সেই জঙ্গি ঘাঁটিগুলোকেই আঘাত করেছে ভারত। একটাও অন্য কোনো মিলিটারি ডেস্টিনেশনে বা টার্গেটে ভারত আঘাত করেনি এখন অব্দি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিতের